পেছনে তাকিয়ে অদৃশ্য কেউ বেদান্ত অসুরে বিবৃদ্ধ হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর আলোর মুখোশে খুনে করছে কি পাশে ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা আচ্ছা রহস্যে খেলে কুয়াশা কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। শুভ জন্মদিন। বছরের একটি মাত্র দিন আমরা অসংখ্য মানুষের কাছ থেকে এই দুইটা শব্দ শুনতে পাই। প্রত্যেকের জন্মদিন তার কাছে খুব বিশেষ একটা দিন। সবাই চায় এই দিনটা নিজের সাথে নিজের মতো করে কাটাতে, আবার কেউ কেউ চায় শুধু তাদের প্রিয় মানুষগুলোকে পাশে রাখতে। তবে এমন কিছু মানুষও আছে যাদের এই দিনটার প্রতি ভীষণ রাগ আর ক্ষোভ, ভাবে এই দিনটা না থাকলে হয়তো অনেক ঝামেলা আর দায়িত্ব থেকে বেঁচে যাওয়া যেত। জন্ম না নিলে জীবনের প্রতিটা মুহূর্তে কষ্ট পেতে হতো না, কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে খুব খারাপ দিনের পরেই অনেক ভালো দিন আসে। জীবনে কিছু চিরস্থায়ী না, সেটা কষ্ট হোক কিংবা সুখ। আচ্ছা, আমরা কি আসলে জন্ম আর মৃত্যুর মাঝে আটকা পড়ে আছি, নাকি এই ব্যস্ত শহরের ক্লান্তিতে বেঁচে থাকতে ভুলে গেছি? নিশা, কি হয়েছে তোমার? আজকে আমার জন্মদিন। আমি জানি। শুভ জন্মদিন। আমি আর কতদিন এভাবে পড়ে থাকবো? আমার এখানে একদম ভালো লাগে না। নিশা, আমি চেষ্টা করছি ওদের খুঁজে বের করার। খুব জলদিই পেয়ে যাব, তুমি চিন্তা করো না। মৃত্যুর পরেও একটু শান্তি পাচ্ছি না। বন্দি হয়ে পড়ে আছে এখানে। মাঝে মাঝে দম অন্ধ হয়ে আসে, জানো। সব ঠিক হয়ে যাবে। গত বছরের কথা মনে আছে তোমার? কিভাবে ভুলে যাব বলো? সেটা তো ছিল আমার শেষ জন্মদিন। নিশা এখনো কেন বন্দী হয়ে পড়ে আছে? কেন মুক্তি পাচ্ছে না ও? কি হয়েছিল ঠিক 1 বছর আগে? সেই গল্পটাও শুরু হয় নিশার জন্মদিন থেকেই। কি করব কিচ্ছু মাথায় আসছে না। ফোন দিব নাকি টেক্সট করব? টেক্সট যদি চেক না করে বা যখন মেসেজ দেখবে ততক্ষণে যদি অনেক দেরি হয়ে যায়, এই সময় ফোন দিলে যদি আবার বিরক্ত হয়, না কিছুই করব না, চুপচাপ বসে থাকবো। দূর, ভালো লাগছে না। না, ফোন দিয়ে দি, কি আর আছে জীবনে। হ্যালো হ্যালো ইভান, কেমন আছো? ভালো আছি। তুমি এই সময় কি মনে করে ফোন দিলে বলো তো? না মানে, ও সরি, ভুলেই গিয়েছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলো, কি যেন বলছিলে? না মানে, কেন যেন আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। শোনো, আমি অফিসের কাজে একটু ঢাকার বাইরে এসেছি। আজ রাতেই ফেরার কথা। তাও যদি আবার সব কাজ সময় মতো শেষ হয়ে যায় তাহলে। না মানে, তোমাকে যে আসতেই হবে এমন কোনো কথা নেই। আর কাজটা সবার আগে বেশি ইম্পর্ট্যান্ট। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। শোনো, আমি এখন একটা মিটিং এ ঢুকবো। ওকে, বাই। টেক। কথা শেষ হওয়ার আগেই তো ফোন রেখে দিল।
অনেক বিজি সে। আজকে এই মিটিং, কালকে সেই মিটিং। আমি মনে হয় অফিস করি না। এই লোকটার উপর এত রাগ লাগে মাঝে মাঝে। ধ্যাত, ফোন দেয়াই উচিত হয় নাই, শুধু শুধু। নিশা পড়ালেখা শেষ করে একটা ব্যাংকে চাকরি শুরু করেছে। আজ থেকে 3 বছর হলো। ভাই বোনের মধ্যে ও সবার থেকে বড়। ছোট ভাই আর বোন এখনো পড়াশোনা করছে। নিশার পুরো পরিবার ঢাকায় থাকলেও অফিসে যাওয়া আসার সুবিধার জন্য ও আলাদা বাসা নিয়ে থাকে। এই ফ্ল্যাটটা ওর বাবা ওকে গিফট করেছিল। নিশার বাবা মোটামুটি নামকরা একজন ব্যবসায়ী। অন্যদিকে নিশার মা একজন উকিল। নিশার মধ্যে তেমন কোনো গুণ নেই, মাঝে মাঝে একটু কবিতা টবিতা লেখে। অন্যদিকে ইভান নিশার চেয়ে বয়সে 4 বছরের বড়। একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও সে। নিশার সাথে ইভানের পরিচয় হওয়ার কথা ছিল না কখনোই। দুজনেই একদম ভিন্ন প্রকৃতির। নিশার বান্ধবীর সাথে বিয়ে হয় ইভানের ছোটবেলার বন্ধুর। সেই বিয়েতেই ওদের পরিচয়। ইভান ওর ফোন খুঁজে পাচ্ছিল না। পরে একজনের কাছ থেকে ফোন নিয়ে ওর ফোনে কল দিতেই সেটা বেজে ওঠে নিশার পকেট থেকে। ইভান তখন নিশাকে ভুল বুঝে ওর সাথে রাগারাগি করে, কিন্তু পরে জানতে পারে যে নিশা ভুল করে ওর ফোন নিয়েছিল। দুজনেরই একই রকম ফোন। এই জন্য বিয়ের অনুষ্ঠান শেষে নেশাকে ওর বাবা ফোন দিয়ে জানায় ওদের ড্রাইভার খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই ছুটি নিতে হয়েছে। নিশা বাইরে দাঁড়িয়ে মোবাইল অ্যাপে কোনো গাড়ি কিংবা সিএনজি খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখন ইভান ওকে বাসায় নামিয়ে দিতে চায়। সন্ধ্যা সেই ঘটনার জন্য অনেকবার ওকে সরিও বলে। রাস্তায় ওদের মধ্যে টুকটাক কথা হয়। ইভান নিজেও বুঝতে পারে না কেন, কিন্তু নিশার জন্য ওর মধ্যে এক ধরনের মায়া জন্ম নেয়, যে মায়ের পেছনে কোনো স্বার্থ লুকিয়ে নেই, কোনো চাওয়া পাওয়ার আশা নেই, বরং একটা সুন্দর বন্ধুত্ব আছে। ইভান হয়তো এটাই খুঁজে বেড়াচ্ছিল। কি রে, তো সব থেকে পছন্দের মাটকে কানলাম, খাচ্ছিস না কেন? কোথায় খাচ্ছি না, খেলাম তো। মাত্র 1 পিস? তুই তো একসাথে 3-4 পিস কেক খাস। আজকে হঠাৎ কি হলো তোর? পরে খাবো না। আচ্ছা ঠিক আছে। আন্টির বাসায় গিয়েছিলি? হ্যাঁ, দুপুরে গিয়েছিলাম, সবাই একসাথে বাইরে লাঞ্চ করলাম। বাহ, তাহলে তো ভালোই দিন কেটেছে। আব্বু খুব প্রেশার দিচ্ছে রে বিয়ে নিয়ে। এছাড়া আর কি? হ্যাঁ, মেয়েদের তো এই একটাই সমস্যা, পড়ালেখা শেষ হতে না হতেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। তাও তো তোকে এত দেরিতে প্রেশার দিতে শুরু করলো। বিয়ের কথা তো আমাকে অনেক আগের থেকেই বলে। এতদিন ভালো চাকরি পাওয়ার বাহানা দিয়েছি, এখন তো আর কোনো অজুহাতও খুঁজে পাচ্ছি না রে। আন্টিকে একটু বুঝিয়ে বল, তোর আম্মু তো সবসময় তোকে সাপোর্ট করে। আম্মু সব জানে, কিন্তু আম্মুরও একই কথা। সেই এক ছেলের প্রেমের বিরহে আর কতদিন বসে থাকবি, তাই তো? এটাই তো বলে, তাই না? তুই কি আসলে এখনো আশিসের জন্য বসে আছিস? আরে না, ধুর, ও চাইলেও আমি ওকে বিয়ে করবো না। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু ধর এই ভালোবাসা এমন জিনিস বারবার ফিরে আসে। ওর জন্য আমার আর কোনো ভালোবাসা নেই। থাকা উচিত না। যাই হোক, তুই পুরোটা কেক আমার সামনে বসে শেষ করবি, প্রতি জন্মদিনে যা করিস। এখন আর খেতে ইচ্ছে করছে না রে। কারো জন্য রেখে দিচ্ছিস নাকি? ইভান আসবে আজকে? না, ও ঢাকার বাইরে, আজকে রাতে ফিরবে। আমার কেন যেন মনে হচ্ছে ও আসবে, দেখিস। খুব, ঢাকার বাইরে থেকে লম্বা জার্নি করে বাসায় না গিয়ে এখানে আসবে, তাই না? ওর তো বইই গেছে। তোর জন্মদিন আজকে, এইটুকু করতে পারবে না? ও আমার কি হয় যে এত কেয়ার করবে? কিছু হয় না তা ঠিক, কিন্তু হতেও তো পারে, কে জানে। সেরকম কিছুই হবে না। নিশা পরিবারের বড় মেয়ে হয়, ওর বাবা এখন ওকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আর দেবে নাই বা কেন? নিশা বড় হয়েছে, ভালো একটা চাকরিতে সেটেল ডাউন করেছে। বিয়ে করার জন্য এর থেকে উপযুক্ত সময় আর আছে বলে মনে হয় না ওর বাবার। কিন্তু নিশা বিয়ে করতে চায় না, কখনোই না। আশিস নামে একটা ছেলের সাথে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হুট করে আশিস ওকে কিছু না বলে না জানিয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। হুট করে ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। শুধু শেষ একটা মেসেজ দিয়েছিল নিশাকে
যেখানে আশিস লিখেছিল, সরি, আমি কখনো তোমাকে হ্যাপি করতে পারবো না, তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো। এই মেসেজের অর্থ নিশা আজও খুঁজে পেল না। আত্মসম্মানের কারণে ও কখনো আশিসকে জিজ্ঞেসও করেনি, আর করবেও না। শুধু ভালোবাসা নামের শব্দটির ওপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে। ইভান আর নিশার কোনো সম্পর্ক নেই, হয়তো কোনোদিন হবেও না। তবুও কেন যেন মাঝে মাঝে মনে হয় ওদের মধ্যে কিছু একটা আছে, এমন একটা কিছু যেটা বারবার ওদেরকে কাছে টেনে আনে। কিন্তু না, নিশা এই সম্পর্কে জড়াতে পারবে না, কারণ ও এখনো নিজেই জানে না ওর আসল পরিচয় কি বা ও কোথায় বিলং করে। মাঝে মাঝে ওর দম বন্ধ হয়ে আসে, মনে হয় পাশের রুমে কে যেন আছে, কিন্তু কোনো কথা বলছে না। নিশা ঘুম থেকে উঠে যায় সেই ঘরে, কিন্তু কাউকে দেখতে পায় না। হ্যালো, তুমি কি একটু নিচে নামতে পারবে? ঠিক আছে। এত রাতে তুমি এখানে? শুভ জন্মদিন নিশা। থ্যাঙ্কস, কিন্তু এখন তো রাত 2:30 বাজে, আমার জন্মদিন তো শেষ। একটু দেরি হয়ে গেল। তুমি কি বাসায় না গিয়ে সোজা এখানে চলে এসেছো? কি দরকার ছিল? না আসলেও পারতে। না মানে তুমি বলেছিলে, আর এছাড়াও আমার বাসায় যাওয়ার রাস্তাই তো তোমার বাসা। মোটেও আমার বাসা তোমার বাসা যাওয়ার রাস্তায় পড়ে না, তুমি উল্টো দিক থেকে এসেছো। সরি, আমি তোমার জন্য বেশি কিছু আনতে পারিনি। যেখানে গিয়েছিলাম সেখানে এটা ছাড়া ইউনিক কিছু আর ছিল না। এটাও কোনো দরকার ছিল না। তা ছিল না, তোমার ল্যাম্প খুব পছন্দ। এটা পাট দিয়ে তৈরি একটা ল্যাম্প শেড। আই হোপ তোমার পছন্দ হবে। আই লাভ ইট, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড। আই থিঙ্ক তোমার এখন বাসায় গিয়ে রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ, আমি এখন যাই তাহলে। আচ্ছা শোনো, এটা নিয়ে যাও, কেক রেখেছিলাম তোমার জন্য। মানে কি? তুমি জানতে আমি আসবো? হয়তো জানতাম। বাই বাই। শুভ জন্মদিন আরো একবার। 2 দিন ধরে তোর কোনো খোঁজ নেই, কাহিনী কি বলতো? অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলাম। আমাকে অফিসের বাহানা দিস না প্লিজ, তোর জন্য রান্না করে এনেছি আমি। চল একসাথে লাঞ্চ করব। ঠিক আছে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই মাত্র ঘুম থেকে উঠলি। ছুটির দিন না আজকে, তাই রাতে একটু দেরি করে শুয়েছিলাম। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, যা, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। ইভান এসেছিল? কবে? তোর জন্মদিনের দিন। এসেছিল, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। বেশিক্ষণ থাকেনি? ঢাকার বাইরে থেকে ডিরেক্ট চলে এসেছিল। আমি বলেছি গিয়ে রেস্ট করতে। বাহ, খুব অবাক হলাম শুনে। তোকে তো বেশ পছন্দ করে দেখছি। তুই এত কিছু রান্না করতে গেলি কেন? আমার কালকে রান্না ছিল তো বাসায়। আমি তো এমনিতে রান্না বান্না করি না, ভাবলাম আজকে তোর জন্য কিছু বানাই। আমের ডালটা নেই। নিচ্ছি। আমি না মাঝে মধ্যে তোর কাজকর্মের পেছনে কোনো যুক্তি খুঁজে পাই না। কোন কাজকর্ম বলতো? এই যে তুই আর ইভান। ঝেড়ে কাজ লাবণ্য, তোর এরকম অর্ধেক অর্ধেক কথা আমি একদম বুঝি না। না, তোরা দুইজনই দুইজনকে পছন্দ করিস, তাহলে এখানে কি এমন আছে যেটা তোদের বাধা হয়ে দাঁড়াচ্ছে? পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই এখানে। আর কত অস্বীকার করে থাকবি? 1 বছর তো হয়ে গেছে প্রায়। আমার মনে হয় না স্বীকার করার মতন কিছু আছে। আমার সামনে ঢং করবি না তো। যদি কিছু নাই থেকে থাকে তাহলে তোদের দুইজনের কেউই কেন মুভ অন করছিস না এখনো? তুইও কারোর সাথে কথা বলছিস না, ইভানও না, আবার তোরা একজন আরেকজনকে কিছু বলছিসও না। না, আসলে ইভান এর মাঝে আরেকটা মেয়েকে ডেট করেছে। হ্যাঁ, কারণ তুই ওকে অনেক আগে বলে দিয়েছিলি যে তোদের মধ্যে কিচ্ছু হবে না। আমি কিন্তু কোনো সমস্যা দেখছি না। তুই তো আমার পুরো ঘটনাটাই জানিস।
তারপরও কেন এসব প্রশ্ন করছিস বলতো? তুই ওকে একবার বলে দেখ, আমার মনে হয় ও সব বুঝবে। কি বুঝবে ও? মাঝে মাঝে তো আমি নিজেই কিছু বুঝি না। এত অদ্ভুত আমার জীবনটা, কোনো হিসেব মিলাতে পারি না। এত হিসেব মিলিয়ে কোনো লাভ নেই, যা হবার তা হবেই। আমি শুধু চাই না তুই কোনো কিছু নিয়ে আফসোস করিস। দেখা যাক কি হয়। আগে নিজের জীবনটা একটু গুছিয়ে নেই, তারপর বাকি সবকিছু নিয়ে ভেবে দেখব। কর, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। না, আমার মনে হয় তোর বলে দেওয়া উচিত। দেখ কি বলে, বুঝলে বুঝবে, না বুঝলে চলে যাবে। এখন যেভাবে আছে এটা থাকা আর না থাকা একই কথা। না, একই কথা না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই শান্ত হ, লাঞ্চ শেষ কর, আমরা একটু বের হব। কোথায় যাবি? তোর হারানো জিনিস খুঁজতে যাব। আমি কি আমার জীবনটা এভাবে খুঁজতে খুঁজতে পার করে দিব? কিন্তু কখনোই পাবো না। এই যে ভাই, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? আরে চলে যাচ্ছেন কেন? এই যে ভাই। তোকে দেখে ভয় পেয়েছে মনে হয়। আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি কি ভূত নাকি? আরে না, তোর চুলের রং, সবাই তো আর লাল নীল চুল নিতে পারে না। ভাবে কি অদ্ভুত এক প্রাণীর সামনে এসে দাঁড়িয়েছে। নিশা দেখ। নিশা, তুমি এখানে? ও ইভান? না মানে আমরা আসলে এখানে গরুর চপ খেতে এসেছি। শুনেছি অনেক মজা এখানকার গরুর চপ। ভাবছি সাথে মুরগির চাপও খাবো। ও আচ্ছা। ও হচ্ছে আমার ফ্রেন্ড লাবণ্য। নাইস টু মিট ইউ লাবণ্য। আমি ইভান। হাই, নাইস টু মিট ইউ টু। কতক্ষণ আছো এখানে? ঠিক জানি না। জানি না মানে? আচ্ছা যাই হোক, আমি একটা মিটিংয়ে এসেছি, একটু পরেই শুরু হবে। মনে হয় বেশ কিছুক্ষণ লাগবে মিটিং শেষ হতে। আমি বের হয়ে ফোন দিই। অবশ্য তখন যদি তোমরা যদি এখানে থাকো তাহলে দেখা হবে। ছুটির দিনেও মিটিং? জানোই তো, বিজনেস মিটিং। আমরা খুব বেশিক্ষণ থাকবো না, আজ বাদ দেই, আরেকদিন দেখা করি। ওকে, আমার কোনো সমস্যা নেই। সি ইউ। বাই। তো সমস্যাটা কি? কেন? এখানে কাজ শেষ করে তোরা ঘুরতে যেতি। আর আজকে যদি আমি ওদের খুঁজে পাই তখন? তাও অবশ্য ঠিক, কিন্তু এখানে তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ তো চিনে না। আমার মনে হয় না ওরা এখানে থাকে বা কখনো ছিল। আস্তে আস্তে তো সব জায়গা দেখে ফেলছি, কিন্তু কোথাও পাচ্ছি না। জানি না কিভাবে, কিন্তু ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যালো? আমি চলে এসেছি, দরজা খুলো। আসছি। হাই। হাই, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার এই স্বভাবটা না খুব অদ্ভুত। কোন স্বভাবটা? দরজার সামনে এসে কলিং বেল বাজালেই তো হয়, সবাই তো তাই করে, আর তুমি ফোন দাও। আমি এভাবেই অভ্যস্ত। ডিনার করেছো? না আমি খাবার দিব? না, ডিনার করে এসেছি। ইনফ্যাক্ট আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি, একটা বিয়ের দাওয়াত ছিল। ও আচ্ছা, এই জন্যই পাঞ্জাবি পরে আছো। তোমাকে পাঞ্জাবিতে খুব একটা মানায় না যদিও। জানি, কিন্তু কি আর করা, মাঝে মাঝে তো পড়তেই হয়। সেটাই, কিছু করার নেই আসলে। আচ্ছা, তুমি কি করছিলে? তেমন কিছু না, একটু লেখালেখি করছিলাম। মানে কি লিখছে রে? কবিতা। বাহ, আমাকে পড়ে শোনাবে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। এটা তোমার লেখা? কি হলো, হাসছো কেন? না মিস্টার ইভান,
এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। ও আচ্ছা, আমি আসলে কখনো তেমন কবিতা পড়িনি তো, এজন্য বুঝতে পারিনি। ইটস ওকে, তুমি তো দেশেও ছিলে না অনেক বছর। আমি তোমার লেখা একটা কবিতা শুনতে চেয়েছিলাম। তুমি প্রায়ই বলো, কিন্তু কখনো পড়তে দাও না অথবা পড়ে শোনাও না। ঠিক আছে, এখন শোনাচ্ছি একটা। ব্যস্ততায় তোমাকে ভুলে যায়নি, বরং তোমাকে ভুলে থাকতে কাজে মন দিয়েছি। তুমি বরং না পাওয়াই থাকো, তোমাকে পেয়ে গেলে আমি আর প্রার্থনা করব না। 2 হাত তুলে বিধাতার কাছে যাওয়ার আর কিছু বাকি থাকবে না। কি কিছু বলছো না যে? সুন্দর হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, তোমার এত ভয় কিসের? মানে তোমার প্রশ্নের অর্থ ঠিক বুঝতে পারলাম না। তুমি কখনো বুঝবেও না। বাদ দাও, ওটা আমার দেয়া ল্যাম্পশেডটা না? হ্যাঁ। বাহ, এত সুন্দর দেখাবে ভাবিনি। অথবা তোমার ঘরটাই একটু অন্যরকম, এখানে সবকিছুই মানিয়ে যায়। তুমি এখন চলে যাবে তাই না? তুমি বললে আরো কিছুক্ষণ থেকে যেতে পারি। না, সেটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আজ উঠি। ভালো থেকো নিশা, নিজের খেয়াল রেখো। তুমিও। কেমন আছো ইভান? ভালো আছি। তুমি কেমন আছো নিশা? এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। একটা কবিতা শোনাবো তোমাকে? হ্যাঁ প্লিজ। রাতের অন্ধকারে এই জগৎ থেকে বেরিয়ে নিজেকে হারিয়েছি আমি বারবার। খুঁজে পেয়েছি আবার তপ্ত কোনো দুপুরের কোলাহলে। নিজের নাম শুনে নিজেই চমকে উঠেছি। খুঁজেছি শত ভিড়ের মাঝে, কেউ ছিল না। আমার সত্তা আমাকেই ডাকে, বলতে চায় যা অস্বীকার করে এসেছি আমি বহু বছর ধরে। এই শহরের সব নিয়ম অমান্য করে আমি তোমার হতে চাই। যদি আবারও কোনো কোলাহলে আমি তোমার দেখা পাই। কেমন হয়েছে? সুন্দর, খুব সুন্দর। কাকে নিয়ে লিখেছো এটা? আরে হাসছো কেন? আচ্ছা, তুমি আমার বাসায় এলে কিভাবে? রাত কয়টা বাজে এখন? আরে কে কে তুমি? এখানে কি করছো? ইভান, আমি নিশা। আমাকে চিনতে পারছো না? না, মানে পারছি, চিনতে পারছি, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? এখন থেকে মনে হয় আমার এখানেই থাকতে হবে। এছাড়া আমার যাওয়ার অন্য কোনো জায়গা নেই। তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে কেউ বুঝবে না, সাহায্যও করতে পারবে না। হ্যালো, কে বলছেন? আপনি কি মিস লাবণ্য বলছেন? জি বলছি। আপনি কে? আমি ইভান, নিশার ফ্রেন্ড। একদিন আপনার সাথে দেখা হয়েছিল, চিনতে পারছেন? ও হ্যাঁ। আমি নিশাকে গত পরশু রাত থেকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। ওর ফেসবুকও ডিঅ্যাক্টিভেট করা। আমার ওকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করি। কি হলো? আপনি কাঁদছেন কেন? হ্যালো? নিশা, নিশা তো আর নেই। নেই মানে? হ্যালো, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। 4 দিন আগে মারা গেছে। কি? আপনি কি সত্যি বলছেন? কিভাবে হলো? আমাকে কেউ কিছু জানালো না কেন? আপনি প্লিজ একটু শান্ত হন, আমাকে পুরো ব্যাপারটা একটু খুলে বলুন, আসলে কি হয়েছে।
আমি চেয়েছিলাম আপনাকে জানাতে, কিন্তু ওরা আমাকেও ওর কাছে যেতে দিল না। আপনার নাম্বারও আমার কাছে ছিল না। আচ্ছা, আমি আপনাকে একটু পর কল ব্যাক করছি। এটা আমি কি শুনলাম? সেদিন নিশা আমাকে যেতে বলেছিল, আমি যাইনি। লাবণ্য, আপনি তখন যা বলছিলেন, কারা আপনাকে ওর কাছে যেতে দেয়নি? সবাই বলছে হার্ট অ্যাটাকে ও মারা গেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। নিশা কি বাসা থেকে বের হতো? হ্যাঁ, অফিসে তো যেত, কিন্তু আমি নিশ্চিত যে ওর কোনো হার্ট অ্যাটাক হয়নি। ও যেদিন মারা গেছে সেদিনও আমার সাথে ওর কথা হয়েছে। ও একদম সুস্থ, কোনো সিমটমস ছিল না ওর। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি জানি এটা খুব অদ্ভুত শোনাবে, কিন্তু সেদিন ওর মায়ের বাসা থেকে ওর জন্য খাবার এসেছিল। কি বলছেন? ওর মা বাবা ওর সাথে এমন কেন করবে? এর কারণ হয়তো ওর বাবা মা ওর আসল বাবা মা না। হ্যাঁ, 4 দিন আগে নিশা মারা গেছে। মারা যাওয়ার একদিন পর ওর বাবা ওর বাসায় গিয়েছিল। তখন ভেতর থেকে কিছুতেই দরজা খুলছিল না নিশা। আর দরজা খুলবেই বা কি করে? রান্নাঘরের ফ্লোরে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সে, যে ঘুম থেকে ওকে আর কখনো কেউ ডেকে তুলতে পারবে না। দরজা ভেঙে ওর বাবা ঘরের ভেতরে ঢোকে। খাবার টেবিলে এখনো সব খাবার সাজানো দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে কেউ খাওয়া দাওয়া শেষ করেছে। সব রুম ফাঁকা, আর কোথাও নিশার কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখে নিশার লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন দেয় সে। কিন্তু এরকম একটা সময়ে যেখানে সবাই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত, তখন তেমন একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর একটা পাওয়া যায়। তারপর ওর বাবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওর মৃত্যুর কারণ দেয়া হয় হার্ট অ্যাটাক। নিশাকে মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গে দাফনও করে দেওয়া হয়, কাউকে তেমন কিছু না জানিয়ে। কিন্তু আসলে নিশা কিভাবে মারা যায়? এটা কি আসলে হার্ট অ্যাটাক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কি মিস্টার, শুনলেন আমার কথা? হ্যাঁ, শুনলাম। আমার না নিজেকে খুব গিল্টি মনে হচ্ছে। কেন? তুমি তো এখানে কোনো ভুল করনি। তুমি একদিন আমার সাথে দেখা করতে চেয়েছিলে, আমি যেতে পারিনি। যদি জানতাম সেদিনই হবে তোমার সাথে আমার শেষ দেখা, তাহলে আমি সবকিছু ফেলে তোমার কাছে চলে যেতাম। এখন আর এসব বলে কি হবে? কথায় আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমি সেরকম কিছু মনে করছি না আসলে। সে যাই হোক, এখন যেটা বলে কোনো লাভ নেই, সেটা নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার আমি দেখি না। নিশা, আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দাও। বলো। তোমার আসলে কি হয়েছিল? মানে তুমি কিভাবে? আমি কিভাবে মারা গেলাম সেটা জানতে চাচ্ছ? হ্যাঁ, ঠিক তাই। এখন না, সময় হলে সব জানতে পারবে পিটার। ঠিক আছে, তুমি সেদিন বলছিলে যে তোমার নাকি একটা হেল্প লাগবে। কি লাগবে আমাকে বলো, আমি আমার সাধ্য মতো সব করব। ইভান নিজেকে নিয়ে খুব গিল্টি ফিল করতে থাকে, কারণ নিশা মারা যাওয়ার কিছুদিন আগেই ওর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু ও দেখা করতে যেতে পারেনি। ইভানের বারবার মনে হতে থাকে হয়তো সেদিন দেখা করতে গেলে আজ নিশা বেঁচে থাকতো, হয়তো নিশার সাথে কোনো দুর্ঘটনাই ঘটতো না। কিন্তু পরিস্থিতির ওপর তো আমাদের কারোর হাত নেই, যেটা হবার সেটা হবেই। মানুষ ভাগ্যের লেখা বিশ্বাস করে,
মাঝে মাঝে আসলেই মানুষের হাতে কিছু থাকে না, সময় সব বলে দেয়। কিন্তু আসলে কি মানুষ কিচ্ছু করতে পারে না? আসলে কি মানুষ প্রকৃতির দেখিয়ে দেয়া নিয়মে চলে? নিজের অজান্তেই অনেক ভুল করে ফেলি আমরা, কিন্তু সেগুলোকে শুধরে নেওয়ার সুযোগও কিন্তু আমাদের সামনেই থাকে। ইভান মনে করে ও একটা ভুল করে ফেলেছে। যেই নিশার সাথে ওর এতদিনের পরিচয়, আসলে সেই নিশাকে কখনো ও ঠিকমতো চিনতে পারেনি বা চিনতে চায়নি। এই চিন্তা বারবার ইভানকে তাড়া দিয়ে বেড়াচ্ছে। নিশা প্রায় ওকে কিছু একটা বলতে চাইতো, ইভান সেটাকে অন্যরকম ভাবে নিত, ভাবতো নিশা খুব আবেগী। কিন্তু এখন ইভানের মনে হতে থাকে আসলে ওর ধারণা ভুল ছিল। নিশা যেন নিজে নিজে অন্য কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, যেটা নিশাকে ওর জীবনের একটা মানে দেবে, যেটা ছাড়া নিশার জীবন ছিল অসম্পূর্ণ। মিস লাবণ্য, জি ইভান, বলুন। আমি চাচ্ছিলাম একদিন একটু দেখা করতে। নিশাকে নিয়ে কিছু কথা বলার দরকার। ঠিক আছে, আমি আজকে একটু ব্যস্ত, আমরা কাল দেখা করি। ওকে, কাল দেখা হচ্ছে তাহলে। বাই, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। কুয়াশা। নিশা, নিশা, তুমি কি এখানে আছো? তুমি আমাকে ডাকলে আমি না এসে কি পারি? এরকম একটা সময়ও আমার সাথে মজা নিচ্ছ? নিলাম না হয় একটু, কি আর আছে জীবনে। উপস, আমার তো আর জীবনই বাকি নেই, ভুলেই গিয়েছিলাম। আই এম সরি, বাট তুমি যখন এভাবে হাসো আমার ভয় লাগে। তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে কিচ্ছু করব না। কি বলতে চেয়েছিলে বলো। তোমার কি হেল্প লাগবে সেটা বলো আমাকে। আমি দুজনকে খুঁজে বেড়াচ্ছি বেশ কয়েক বছর ধরে। ওনাদের কাছে আমার ঋণ শোধ করতে হবে। কাদের খুঁজছো? মাহমুদ হাসান আর শায়লা হাসান। ওনাদের একটা ছবি লাবণ্যের কাছে আছে। তোমার তো ওর সাথে কথা হচ্ছে, ও তোমাকে সব বুঝিয়ে বলবে। ঠিক আছে, আমি খোঁজ করব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওনাদেরকে খুঁজে পাওয়ার পর তারপর কি করব? সেটা না হয় আর কিছুদিন পর বলি। কফি অর্ডার দিব? না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি যতদূর জানি নিশা কাউকে খুঁজে বেড়াচ্ছিল। ওর বাবা মাকে। ওর বাবা মা? কিন্তু ওর বাবা মা তো ঢাকাতেই থাকে। ও প্রায়ই মা বাবা আর ছোট ভাই বোনের সাথে দেখা করতে ঘুরতে যায়। হ্যাঁ, নিশা এই পরিবারের সাথে বড় হয়েছে ঠিকই, কিন্তু ইখতিয়ার আঙ্কেল আর মিম আন্টি ওর আসল বাবা মা না। আচ্ছা, আমাকে আর একটু ডিটেল বলবেন? ওয়েল, এই ছবিটা দেখুন, এনারা হচ্ছেন মাহমুদ হাসান আর শায়লা হাসান, নিশার আসল বাবা মা, মানে যেই পরিবারে ওর জন্ম হয়েছিল। কিন্তু ওরা অনেক অভাবে ছিল। আন্টি আঙ্কেল নিজেই ঠিকমতো খেতে পারতো না, এমন একটা অবস্থা আর কি। সেই সময় নিশার জন্ম। নিশাকে ঠিকমতো দেখাশোনা করতে পারছিল না ওনারা, প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছিল। তাই তখন নিশাকে এমন একটা পরিবারের কাছে পালক দিয়ে দেয় যারা ঠিকমতো দেখাশোনা করতে পারবে আর ওকে মানুষের মতো মানুষ করতে পারবে। আচ্ছা। নিশাকে ওর পালক বাবা মা খুব আদর যত্নে বড় করে, কিন্তু ওকে কখনো সত্যিটা জানতে দেয়নি। নিশা ওর আসল বাবা মায়ের কথা জানতে পারে যখন অনেক ভয়ানকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। ওর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল, খুব জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের দরকার ছিল। তখন আঙ্কেল ওর আসল বাবা মায়ের সাথে যোগাযোগ করে।
ওর বাবা মাহমুদ হাসান ওকে একটা কিডনি ডোনেট করে। সেখান থেকেই কোনো একভাবে নিশা সত্যিটা জেনে যায়, কিন্তু ওনারা আবার ডুব দেয়। মেয়ের ভালোর জন্য নিজেদের পরিচয় প্রকাশ করে না কখনো। তখন থেকেই নিশা ওনাদের খুঁজে বেড়াচ্ছিল। কিছু হিন্টস ছিল আমাদের কাছে, সব হিন্টস কাজে লাগিয়েছে, কিন্তু আমরা ওনাদের কোথাও খুঁজে পাইনি। এখন ওনাদের খুঁজে পেয়েও লাভ হবে কিনা আমি জানি না। নিশা তো আর নেই, ওর ফুল প্ল্যানটা আসলে কি ছিল আমি জানি না, কিন্তু এটা জানি যে ওর ইচ্ছেটা পূরণ না হলে সারা জীবনের জন্য একটা আফসোস থেকে যাবে। এই দুইজনের ব্যাপারে আপনি যা যা জানেন আমাকে একটু নোট করে দিবেন। আমি দেখছি কি করা যায়। আমার পরিচিত তো অনেকেই আছেন, কোনো না কোনো একটা উপায় বের হবে। ঠিক আছে, সেটা আমি দিতে পারবো, কিন্তু তারপর নিশার ইচ্ছেটা পূরণ হবে, ও যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে। কিভাবে? ধরে নিন যে ওর একটা ডায়েরি আমার কাছে আছে, সেখানে আমাদের যা যা করার দরকার সব লেখা আছে। গ্রেট। নিশা এতদিন যাদেরকে ওর বাবা মা বলে চিনে এসেছে তারা ওর আসল বাবা মা না। মাহমুদ হাসান আর শায়লা হাসান খুব সামান্য ছোট একটা চাকরি করে অর্থ উপার্জন করত। পরিস্থিতি তাদের জন্য যখন অনেক ভয়াবহ, তখন ছোট্ট নিশা জন্ম নেয় ওদের ঘরে। মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে বাবা মা কেঁদে ওঠে, প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যেই হোক না কেন নিজের মেয়েকে তার প্রয়োজনীয় সব দেবে। কিন্তু সেই সামর্থ্য তাদের ছিল না, তাই সব বাঁধন ছেড়ে নিশাকে দত্তক দিয়ে দেয়। কোনো টাকার বিনিময়ে না, শুধু একটাই শর্ত, সেটা হচ্ছে নিশাকে কোনোদিন জানতে দেয়া যাবে না ওর আসল পরিচয়। ওকে পালক নেওয়া বাবা মা নিঃসন্তান ছিল। পরে অবশ্য তাদের ঘরে 2টি সন্তানের জন্ম হয়, যাকে বলে মেডিকেল মিরাকল। শর্ত মোতাবেক সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সত্য তো আর লুকিয়ে রাখা যায় না। অনাকাঙ্ক্ষিতভাবে নিশা জেনে যায় সব, আর এরপর থেকে ওর সাথে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। নিশা মারা গেছে প্রায় 1 মাস হলো। এর মধ্যে নিশাকে যে ইভান দেখতে পায় এটা আর কেউ জানে না। কাউকে জানিয়েও কোনো লাভ নেই, কেউ বিশ্বাস করবে না, এমনকি লাবণ্যও না। তাই ইভান লাবণ্যকে মিথ্যে কথা বানিয়ে বলে যে নিশার একটা ডায়েরি আছে ওর কাছে। কি আমার সম্পর্কে সব জানা হয়ে গেছে? তুমি আমাকে এসব বলনি কেন আগে? এগুলো সব আমার নিজের ঝামেলা, তোমাকে শুধু শুধু এর মধ্যে ইনভলভ করতে চাইনি। তুমি নিজেই কত ঝামেলার মাঝে থাকো, তার উপর আবার আমার এসব ইস্যু। কি দরকার? তুমিও তো একটা মানুষ, আর কত প্রেশার নিবে? দেখো, এগুলো আমার জন্য কোনো প্রেশারই হতো না। আমি কিচ্ছু মনে করতাম না, আমি বরং আরো হেল্প করতে পারতাম তোমাকে। ওয়েল, এখন আমি তোমার কাছে হেল্প চাইছি, এখন করে দেখাও। তুমি সব সময় তোমার জেদটাকেই সবার আগে রাখলে, তাই না? হ্যাঁ, আমি ভীষণ জেদি ছিলাম, অনেক রাগও ছিল আমার। এজন্যই তো কখনো তোমাকে কিছু বলিনি, আর বলাও হবে না। কি বলনি আমাকে? নিশা প্লিজ, আমি কোনো হাসির কথা বলিনি, আমি তোমার সাথে মজা করছি না, প্লিজ এভাবে হেসো না। আমার বাবা, মানে আমার পালক বাবা, সব সময় আমার সাথে খুব নাইস ছিল, অনেক আদর করত, যেটা চাইতাম সেটাই কিনে দিত, কখনো না বলতো না। আমাকে সে একদিন একটা কথা বলেছিল যেটা আমার এখনো মনে আছে। কি বলেছিল? বলেছিল আমি যখন শব্দ করে হাসি তখন নাকি আমাকে পেতনির মতো শোনায়। আজকে তুমিও সেটাই বললে। আই এম সরি, কিন্তু আমি তোমাকে এর আগে কখনো এভাবে হাসতে শুনিনি। কারণ আমি আগে কখনো মন থেকে হাসতাম না।
হ্যালো, জি লাবণ্য, আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? চাকরি? না, মাহমুদ হাসান আর শায়লা হাসান এখন কোথায় আছে সেই খোঁজ পেয়ে গেছি। সেটা আমি আপনার ফোন দেখেই বুঝতে পেরেছি। দ্যাটস সো গ্রেট। কিভাবে করলেন আপনি এটা? বলেছিলাম না, আমার পরিচিত অনেকেই আছে এখানে, তাই তো 5 দিনের বেশি সময় লাগেনি। অসাম। তাহলে আমরা কবে যাচ্ছি সেখানে? সম্ভবত পরশু। কাল গেলে সমস্যা কি? কালকে আমাদের একটু নিশার ফ্ল্যাটে যেতে হবে। কিছু কাগজপত্র আছে সেখানে, ওগুলো নিতে হবে মাহমুদ হাসান আর শায়লা হাসানের সাথে দেখা করার আগে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই ফ্ল্যাট তো ইখতিয়ার আঙ্কেল লক করে রেখেছে। আমরা সেখানে কিভাবে ঢুকবো? আমার কাছে একটা স্পেয়ার কি আছে, নিশা আমাকে দিয়েছিল। ও আচ্ছা। নিশা, নিশা, কি হয়েছে তোমার? আমার কিচ্ছু ভালো লাগছে না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মুক্তি চাই। আর মাত্র কয়েকটা দিন নিশা, একটু ধৈর্য ধরো। মাঝে মাঝে মনে হয় কেউ আমার গলা টিপে ধরছে, তখন আমার কেমন লাগে জানো? এদিকে আসো, আমি দেখাচ্ছি তখন আমার কেমন লাগে। এসো। কি নিশা, কি হয়েছে তোমার? শান্ত হও, শান্ত হও, কোনো ভুল করো না প্লিজ। নিশা, কি করছো? আমার আমার ব্যথা লাগছে, ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে বলছি তো। শোনো, আমি আর লাবণ্য কাল তোমার বাসায় যাব। সেখানে কোথায় কি আছে আমাকে বলো। আমার খাটের নিচে ম্যাট্রেসের মাঝে একটা ছোট্ট চেইন দেখবে। খুব ভালো করে লক্ষ্য না করে সেটা দেখতে পাওয়া যায় না। সেই সিক্রেট চেম্বারের মাঝে আমার সব প্রপার্টিসের কাগজপত্র আছে। সেগুলো আমি আমার বাবা মায়ের নামে লিখে দিয়েছি। সেগুলো ওনাদের হাতে পৌঁছে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা। কি বলো? আমার রান্নাঘরে বেসিনের নিচে একটা বাটি আছে, সেখানে অল্প কিছু ডাল এখনো পড়ে আছে। সেটা একটু নোটিস করো। কেন বলো তো? ইভান, তোমার মাথায় অনেক বুদ্ধি। এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। কুয়াশা। বলেছিলাম না একটা চাবি আছে আমার কাছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না, যদি ওর বাবা এসে দেখে ফেলে আমাদেরকে, যদি কোনো ঝামেলা করে। কিচ্ছু হবে না। বেডরুমে ম্যাট্রেসের নিচে মানে ভেতরে কিছু কাগজ আছে, সেগুলো লাগবে। আচ্ছা, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। দেখি, আমি একটু চেষ্টা করি। এই তো পেয়েছি, ঠিক যেভাবে বলেছিল। বলেছিল মানে? কে বলেছিল? না মানে লিখে রেখেছিল ওর ডায়েরিতে। ও আচ্ছা, কি এগুলো? ওর সব সম্পত্তি, যেগুলো ওর আসল বাবা মাকে দিতে চায়। কি হলো? এটা কত ভালো ছিল, নিজের জন্য একবারও চিন্তা করেনি। ওর মতো একটা মেয়ে এইভাবে খুন হলো। খুন হলো মানে? প্লিজ ডোন্ট টেল মি
যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি জানি ওকে খুন করা হয়েছে, একটা কারণে। কি কারণে সেটা আমি জানি না, ওকে খুন করেছে সেটাও জানি না। ঠিক আছে, আপনি কিছু মনে না করলে গাড়িতে বসে একটু অপেক্ষা করুন, আমি একটু কিচেন থেকে আসছি। ঠিক আছে। খুন করা হয়েছিল, নিশা কি এই জন্যই আমাকে একটা হিন্ট দিল? ও চায় আমি খুঁজে বের করি আসলে ও কিভাবে মারা গেছে। বেসিনের নিচের বাটিতে একটু ডাল আছে, কিন্তু এটা আমি এখন কি করব? আমি আজ দেখা করেছি তোমার বাবা মা মাহমুদ হাসান আর শায়লা হাসানের সাথে। কি বললেন ওনারা? প্রথমে তো আমার কথা বিশ্বাসই করেননি। ওনারা মেনেই নিতে পারছিলেন না যে তুমি আর নেই। স্বাভাবিক। তোমার সম্পত্তি কিছুতেই নিতে চাইনি। নিতে চাইবেও না, আমি জানি। ওনারা শুধু আমার ভালো চেয়েছে, নিজেদের জন্য কখনো কিছু চায়নি। আমি একজন উকিল নিয়ে গিয়েছিলাম, বাকিটা এখন সেই উকিল সামাল দিচ্ছে। খুব শর্ট টাইমেই ওনারা সবকিছু পেয়ে যাবে। এ কি, তুমি আবার কাঁদছো কেন? আমি একটা বারও আমার বাবা মাকে নিজ চোখে দেখে যেতে পারলাম না, একটা বার ওনাদের জড়িয়ে ধরে কাঁদতে পারলাম না, কিছুই করতে পারলাম না। তবে ওনাদের জন্য কিছু একটা করতে পেরেছি। থ্যাঙ্কস আ লট ইভান। তোমার জন্যই সব সম্ভব হয়েছে। তো এখন কি, তোমার মুক্তি? হয়তোবা না। মানে? জীবনে কিছু কিছু চাওয়া অপূর্ণ থেকে যায় ইভান। আমরা সেটা পাওয়ার জন্য যত চেষ্টাই করি না কেন, কোনো লাভ নেই। জীবনে সব পেয়ে গেলে বেঁচে থাকার আর কোনো আশা থাকে না। হয়তো আমারও একটা কাজ বাকি রয়ে গেছে। কি সেটা আমাকে বলো। সময় হলেই জেনে যাবে। আর শোনো, তোমাকে পাঞ্জাবিতেই সব থেকে বেশি মানায়। হ্যালো লাবণ্য, আপনি ঠিকই বলেছিলেন, নিশা মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। ডু ইউ হ্যাভ এনি প্রুফ? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সেদিন নিশার বাসা থেকে আমি কিছু একটা নিয়েছিলাম। সেটা হচ্ছে ও মারা যাবার দিন ওর মায়ের বাসা থেকে যে খাবার এসেছিল সেই খাবারের একটা অংশ। অ্যান্ড গেস হোয়াট, ডালের মধ্যে বিষ মেশানো ছিল, যেটা খেয়েই নিশা মারা গেছে। আমি সেই ডালের স্যাম্পল আমার এক বন্ধুকে দিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য। ইফ আই এম নট রং, ডালটা নিশার বাবা রান্না করেছিল, মেয়ের জন্য স্পেশাল, তাই না? ও মাই গড, হ্যাঁ। আজ রাতে আমি ওর বাবার বাসায় যাব, তারপর ওনাকে ধরে পুলিশে দিব। কখন যাবেন? আমিও আসবো। না, আপনার আসার দরকার নেই। আপনি বরং পুলিশ স্টেশনে থাকতে পারেন। ওকে। কে আপনি? এখানে কি করছেন? মানে আমি নিশার ফ্রেন্ড। আপনি যেন ওর কি হন? আমি ওর বাবা। ও আচ্ছা, কিন্তু আপনি এত রাতে ওর ফ্ল্যাটে কি করছেন? আমার কিছু দরকারি পেপারস ছিল, ওটা খুঁজতেই এসেছি। ও তাই নাকি? তা নিজের মেয়েকে কেন মারলেন? কি আজে বাজে বকছেন? ঠিকই তো বলেছে। কেমন আছো বাবা? তোমাকে কি আসলে আমার বাবা বলা উচিত? হ্যাঁ মা, তুই এখানে কিভাবে? তুই তো মারা গেছিস।
নিশা যেদিন থেকে ওর আসল বাবা মায়ের পরিচয় জেনে গিয়েছিল তার কিছুদিন পরেই ইখতিয়ার ঘটনাটা টের পেয়ে যায়। ইখতিয়ারের পরিচিত এক লোক তাকে জানিয়ে দেয় যে তার মেয়ে এক মধ্যবয়স্ক দম্পতির ছবি নিয়ে সবাইকে তাদের পরিচয় ঠিকানা জিজ্ঞেস করে বেড়াচ্ছে। ইখতিয়ার তখনই বুঝে ফেলেছিল নিশা আসলে কি করতে চায়, কিন্তু সে এটা হতে দেবে না। নিজের সম্পত্তি যেটা মেয়েকে ভালোবেসে লিখে দিয়েছিল, সে সম্পত্তি একটা অতি সাধারণ পরিবারের হাতে চলে যাবে, সেটা সে কখনোই চায়নি। অনেকবার চেষ্টা করেছে নিশাকে না জানিয়ে কোনোভাবে দলিল সরিয়ে ফেলতে, কিন্তু লাভ হয়নি। শেষে যখন দেখলো নিশা প্রায় ওর বাবা মাকে খুঁজে বের করে ফেলেছে, তখন আর কোনো বুদ্ধি তার মাথায় কাজ করছিল না। সম্পত্তির লোভ কাউকে ছাড়ে না, এমনকি লোভ এতটাই খারাপ যে একটা বাবা তার মেয়ের খাবারে বিষ মিশিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি নিশার, ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল ইখতিয়ার। ঠিক যেভাবে রাতের অন্ধকারে নিশাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল সে, ঠিক সেভাবেই রাতের এক অন্ধকারে নিশার ফ্ল্যাটেই পড়েছিল ইখতিয়ারের রক্তশূন্য মৃতদেহ। পুলিশ লাশ খুঁজে পায় বেশ কিছুদিন পর, আর ততদিনে লাশ পচে দ্বারকাকের খাদ্যে পরিণত হয়েছিল। কুয়াশা।